আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আজকে যে অঙ্কটি দেখতে যাব, এই অঙ্কটি শুধুমাত্র বর্তমানে যারা পলিটেকনিকের স্টুডেন্ট অর্থাৎ যাদের ম্যাথমেটিক্স 3 আছে তাদের জন্যই ইম্পর্টেন্ট না, বরং যারা ডুয়েট অ্যাডমিশনে ভবিষ্যতে যাবে বা বর্তমানে আছো, আবার চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রেও এই অঙ্কটি অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি চাইবো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবা। আচ্ছা, দেখো, এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5। তো এখানে আমরা দুইটা অঙ্ক নিচে, দুইটা অঙ্কই কিন্তু সেম, জাস্ট তাদের স্থানাঙ্কগুলো ভিন্ন দেওয়া আছে। আমরা প্রথমটি দেখব। একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটি, এর ব্যাসার্ধ হচ্ছে 5। ব্যাসার্ধ মানে কি? আমরা যদি এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে যে কোনো দিকে একটি রেখা টানি পরিধির উপরে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? এই বৃত্তটির ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ 5 এটা আমাদের জানা হলো। এবার বলা হচ্ছে এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3, 4। তো এই বৃত্তের কেন্দ্র কোনটা? দেখো, এটা হচ্ছে কেন্দ্র। তো এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমার 3, 4, অর্থাৎ এক্স স্থানাঙ্ক 3 এবং ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে 4। আমি যেহেতু মাউস দিয়ে লেখার চেষ্টা করছি, একটু স্লো গতিতে হতে পারে। ওকে, তো এখন বলা হচ্ছে এর যে যে 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাকে। তো এই বৃত্তের একটি জ্যা আছে, আমরা তো জানি একটি বৃত্তের অনেকগুলো জ্যা হতে পারে। বৃত্তের জ্যা আমরা কাকে বলি? আমরা জানি যে বৃত্তের এই যে পরিধির উপরে আমরা যদি দুইটা বিন্দু নিই তাহলে, এবং এই দুইটা বিন্দু যদি যোগ করে দিই তাহলে তাকে কিন্তু আমরা জ্যা বলতে পারি। তাহলে দেখো, আমি যে বৃত্তের পরিধির উপরে দুইটা বিন্দু নিলাম, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু নিয়ে যোগ করে দিলাম, এটাকে আমরা কি বলতে পারি? এখন এটাকে বলতে পারি জ্যা। তো আমাকে বলা হচ্ছে যে যেই জ্যাটি 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেই জ্যার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম এই জ্যাটি আমার 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো দেখো তো, এই জ্যাটা আসলে কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে? তো এটা তোমাদেরকে জানতে হবে যে আসলে একটি বৃত্তের কেন্দ্র থেকে, একটি বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা একটি লম্ব টানি কোনো জ্যায়ের উপরে, একটি বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপরে একটি লম্ব টানা হয়, তাহলে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে এই জ্যায়ের জন্য সমদ্বিখণ্ডক বিন্দু। তো দেখো, আমি বৃত্তের কেন্দ্র থেকে যেহেতু এই জ্যায়ের উপরে একটি লম্ব টানলাম, তার মানে এই যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা হচ্ছে আমার এই জ্যায়ের জন্য সমদ্বিখণ্ডিত বিন্দু। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা সমদ্বিখণ্ডিত বিন্দু। তো এর স্থানাঙ্ক বলে দেওয়া আছে কত? 5, 2। আমরা লিখে দিলাম যে এর স্থানাঙ্ক হলো আমাদের 5, 2। ওকে, এখন আমাকে কি করতে হবে? সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে, তার মানে আমাকে এই জ্যায়ের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমার কিন্তু আরো একটি মান দেওয়া ছিল। কি মান দেওয়া ছিল বলতো? প্রথমেই ব্যাসার্ধ দেওয়া ছিল। তো আমি বলেছিলাম আমরা যদি কেন্দ্র থেকে যে কোনো দিকে পরিধির উপরে রেখা টানি তাহলে তাকে কিন্তু আমরা এই বৃত্তটির ব্যাসার্ধ বলতে পারবো। তাহলে দেখো, আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা কি করতে পারি? আমরা বৃত্তের কেন্দ্র থেকে, এই বিন্দুতে একটি রেখা টানবো। দেখো, সরি বৃত্তের কেন্দ্র থেকে, এই যে এখান থেকে এই বিন্দুতে একটি রেখা টানলাম। দেখো, বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে এই বিন্দুতে একটি রেখা টেনে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার বৃত্তটির ব্যাসার্ধ, তাই না? তো আমার এর মান বলে দেওয়া ছিল যে বৃত্তটির ব্যাসার্ধ হবে কত? 5। তো আমরা কিন্তু ব্যাসার্ধ যে কোনো দিকেই টানতে পারতাম, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা দেখো এখানে টানলাম। কেন এখানে টানলাম? কারণ দেখো, যখন আমরা এখানে টানছি রেখাটা ব্যাসার্ধ, যখন এই বিন্দুতে টানছি তখন এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে যাচ্ছে। আর এই সমকোণী ত্রিভুজের যদি আমরা এই ভূমির মানটি বের করতে পারি, এই যে ভূমি যেটুকু, এই যে ভূমি এখান থেকে এই পর্যন্ত, এই মান যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য জেনে যাচ্ছি। তো যেহেতু অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য জেনে যাব, তো এইটুকুর মান বের করতে পারলে একে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে যে পরিপূর্ণ যে জ্যা, এই পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে তাহলে এই অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য বের করা, বা এই সমকোণী ত্রিভুজটির এই ভূমির দৈর্ঘ্যটি বের করা। তো আমরা জানি ভূমির দৈর্ঘ্য বের করতে হলে আমাকে প্রথমে জানতে হয় অতিভুজের দৈর্ঘ্য এবং লম্বের দৈর্ঘ্য। তা আমি অতিভুজের দৈর্ঘ্য অলরেডি জানি কত? 5। তাহলে আমাকে এই লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো, এই লম্বের কিন্তু দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই যে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 3, 4। আর এই যে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 5, 2। তো আমরা জানি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজেই আমরা
এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি, অর্থাৎ এই লম্বের দূরত্ব আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো এখন তোমরা লিখবা যে এখন 3, 4 এবং 5, 2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আমি আবারও বলি, তোমরা এখন লিখবা এখন 3, 4 এবং 5, 2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল, আমি কথাটি লিখলাম জাস্ট বলে দিলাম, ইকুয়াল কি হবে, আমরা জানি ভুজদ্বয়ের অন্তর মাইনাস কোটিদ্বয়ের অন্তর। ভুজ মানে কি এক্স স্থানাঙ্ক দ্বয়, আর কোটি মানে কি ওয়াই স্থানাঙ্ক দ্বয়। তাহলে ভুজদ্বয়ের অন্তর, তাহলে আমি কি করব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করছি, তাহলে 3 - 5 স্কয়ার, তাহলে 3 - 5 স্কয়ার প্লাস কি কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ 4 - 2 স্কয়ার, তাহলে 4 - 2 স্কয়ার। আচ্ছা, এখন আমরা এর মানটি বের করে ফেলবো, তাহলে কিন্তু আমরা লম্বের মানটি পেয়ে যাব, তাই না? আচ্ছা, একটু এক্সট্রা হয়ে গেছে, একটু মুছে দিলাম। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে এটা আমরা কি পাচ্ছি, √3 - 5 অর্থাৎ কোথায় -2, -2 কে স্কয়ার করলে কত হবে, 4 হবে, তাহলে -2 কে স্কয়ার করলে পেয়ে গেলাম 4 প্লাস 4 - 2, এটা ছিল কত 2, তাই না? তাহলে 4 - 2 অর্থাৎ কোথায় 2, তো 2 কে স্কয়ার করলে কত পাবো, আবারও 4 পাবো, তাহলে 4 + 4 কত হয়, √8। তাহলে আমরা পেয়ে গেলাম √8। তো আমরা জানি √8 সমান কি লেখা যায়, আমরা এখানে √8 রাখতে পারি, সমস্যা নেই, আবার আমরা চাইলে 2√2 লিখতে পারি, 2√2 এটাও লিখতে পারি, আবার √8ও রাখতে পারো, কোনো সমস্যা নেই, একই কথা, √8 মানেও যা, 2√2 মানেও তাই। তাহলে দেখো আমরা কিন্তু এই যে লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম, কত পাইলাম লম্বের দৈর্ঘ্য, √8 বা কি লিখতে পারি, 2√2। তাহলে দেখো আমরা কিন্তু এখন লম্বের দৈর্ঘ্য জেনে গেছি, অতিভুজের দৈর্ঘ্য জেনে গেছি, এখন কি আমরা এই ভূমির দৈর্ঘ্য বের করতে পারবো না? খুব সহজে কিন্তু ভূমির দৈর্ঘ্য বের করতে পারবো। সেটা কি করে বের করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য সূত্রের সাহায্যে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে ভূমি স্কয়ার সমান কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো আমরা এখন আমরা এইগুলোর নামকরণ করে দিই, দেখো আমরা ধরলাম এটার নাম হচ্ছে এ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ধরলাম ও, এটার নাম দিলাম ধরো হচ্ছে সি, আর এই বিন্দু একটা নাম দিলাম বি। ঠিক আছে, তার মানে আমার যে হচ্ছে এ বি, আর সমদ্বিখণ্ডিত হচ্ছে কোন বিন্দুতে, ও বিন্দুতে, আর এই বিন্দুটাকে কেন্দ্রের স্থানাঙ্ক কি দিয়েছি, কেন্দ্রের নাম দিয়েছি কি সি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ কোনটা, এসি স্কয়ার সমান ওসি স্কয়ার যোগ এ বি ও এ স্কয়ার। যেটা আমরা ও এ স্কয়ার বের করবো, তাহলে আমি সরাসরি ও স্কয়ার সূত্র লিখে ফেলি, যে ভূমি স্কয়ার সমান, ভূমি মানে কি ও এ, তাহলে ও স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এসি, তাহলে এ, সরি আমার লিখতে একটু সময় বেশি লাগছে, না হলে আমার লিখতে খারাপ হয়ে যাবে বেশি, তাহলে এসি স্কয়ার মাইনাস আমার কি লম্ব স্কয়ার, লম্ব কত ওসি স্কয়ার, তাহলে ও সি স্কয়ার। আচ্ছা, এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, যে এসির মান কত, এসি হচ্ছে যে এটা ব্যাসার্ধ, এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার মাইনাস ওসি, ওসির মান কত পেয়েছি আমরা 2√2, তাহলে 2√2 স্কয়ার, তাই না, 2 স্কয়ার। আচ্ছা, তাহলে 5 কি স্কয়ার করলে কত হবে, 5 কি স্কয়ার করলে হবে আমার 25, আর 2√2 কি স্কয়ার করলে হবে আমার 8, 2 কে স্কয়ার করলে হয় 4, আর √2 কে স্কয়ার করলে হয় 2, তাহলে 4 × 2 অর্থাৎ 8 হচ্ছে, তাহলে 5 কি স্কয়ার করলে 25, 2√2 কে স্কয়ার করলে হবে 8, তাহলে 25 - 8 কত হয় বলো তো, 25 - 8 হচ্ছে 17। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ও এ স্কয়ার সমান 17, এই যে এটা হচ্ছে ও আর এটা হচ্ছে এ, তাহলে ও এ স্কয়ার সমান 17 পেলাম, কিন্তু আমার লাগবে কার মান, ও এর মান প্রথমে আমার লাগবে, তাহলে আমি কি করব, ও এর মান বের করব। ও স্কয়ার মান পেয়েছি, তাহলে ও এর মান কি হবে বলো তো, ও এর মান হয়ে যাবে কি √17, যেহেতু ও এ স্কয়ার হচ্ছে 17 অর্থাৎ ও এ স্কয়ার হবে √17। তাহলে দেখো আমরা কিন্তু এই ভূমির মান পেয়ে গেলাম, ও এর মান পেয়ে গেলাম, বা বলতে পারি অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য যদি হয় √17, তাহলে পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য কি হবে বলতো, তাহলে অতএব পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য হবে, তোমার লিখবো অতএব পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য √17 প্লাস প্লাস √17, তাই না, পূর্ণ জ্যায়, এই যেটুকু যদি √17 হয় অর্ধ জ্যায়,
তাহলে এইটুকু তো √17, তার মানে √17 যোগ করলে কি হচ্ছে, দুইটা √17, তার মানে 2√17, সরি 2 × √17। তার মানে আমাদের এটা অ্যান্সার হবে যে পূর্ণ জায়ের দৈর্ঘ্য হবে 2√17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার ওভারভিউ করে দিই, যেহেতু অঙ্কটি অনেকটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল, যে ব্যাসার্ধটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এবার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল 3, 4, লিখলাম 3, 4। দেন আমাদেরকে বলা হয়েছে যে এর একটা জ্যা 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো আমরা একটি জ্যা অঙ্কন করলাম। আর জ্যা সমদ্বিখণ্ডিত হয় কোথায়? কেন্দ্র থেকে যদি আমরা জ্যা এর উপর লম্ব অঙ্কন করি, তাহলে যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুতে জ্যা সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 5, 2। এখন আমাকে এই পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা যখনই এই যে ব্যাসার্ধ অঙ্কন করে ফেলেছি, তখন দেখছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা ভূমির মানটি বের করে ফেললাম। ভূমির নাম দিয়েছিলাম ও এ। তো ও এ স্কয়ারের মান আমরা বের করলাম যে ও সরি, আমরা প্রথমে ও এর মান বের করতে পারছি না, তার আগে আমাদের লম্বের মান জানতে হবে। এই জন্য আমরা কি করলাম, এখান থেকে লম্বের মান বের করলাম। তো আমরা পেয়েছিলাম লম্বের মান হচ্ছে 2√2। এই যে লম্বটি 3, 4 থেকে 5, 2 দূরত্ব, এটা হচ্ছে লম্ব। এই আমরা দূরত্ব পেয়েছিলাম 2√2। তো যেহেতু অতিভুজ জানি লম্ব জানি, এখন আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে ভূমির মান বের করে ফেললাম। এই ভূমিটা আমরা দেখতে পাচ্ছি অর্ধজ্যা, তাই পূর্ণ জ্যা বের করতে হলে আমরা একে 2 দ্বারা গুণ করলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম, এবং এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে পরবর্তী যে অঙ্কটি আছে 19 নম্বর অঙ্কটি সেম কিন্তু অঙ্ক, জাস্ট স্থানাঙ্ক গুলো ভিন্ন। আশা করি তোমরা সেটা করতে পারবে। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই কেন্দ্রের স্থানাঙ্ক বিষয়ক আর যে সকল ম্যাথ প্রবলেম গুলো আছে এগুলো পর্যায়ক্রমে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।